সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যারা আপনারা আমাদের ভিডিওটি অন করছেন বা ভিডিওটি উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মহাজাগতিক কিউরেটর, যে গল্পটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। প্রথমেই আমরা বলে নিই, মহাজাগতিক কিউরেটর হচ্ছে একটি ব্যঙ্গধর্মী গল্প। আবার বলছি, এটি একটি ব্যঙ্গধর্মী গল্প। এই গল্পের মধ্য দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন মানব সৃষ্ট যে অবক্ষয়গুলো রয়েছে, মানব সৃষ্ট যে ধ্বংসযজ্ঞ রয়েছে, এর মধ্য দিয়ে মানুষকে কি করার চেষ্টা করেছেন, সচেতন করার চেষ্টা করেছেন। ওকে, আমরা প্রথমে একটু লেখক সম্পর্কে একটু জেনে নেব। মোহাম্মদ জাফর ইকবাল 1952 সালের 23 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন সিলেটে। নোট হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে 1952 সালের 23 ডিসেম্বর উনি জন্মগ্রহণ করেছেন কোথায়? সিলেটে। তো যেটা হলো, ওনার পিতার নাম হলো ফয়জুর রহমান এবং মাতার নাম হলো আয়েশা আক্তার। সরকারি কর্মকর্তা ছিলেন তার পিতা। পৈতৃক স্থান হচ্ছে নেত্রকোনা। এই তথ্যগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী বা খুবই উপকারী। মোহাম্মদ জাফর ইকবালের পৈতৃক নিবাস নেত্রকোনা, পিতার নাম ফয়জুর রহমান, মাতার নাম হচ্ছে আয়েশা আক্তার। ওর জন্ম হচ্ছে 1952 সালের 23 ডিসেম্বর। কাকতালীয়ভাবে আমার জন্ম তারিখের সাথে অনেকটা মিল রয়েছে, আমারও জন্ম তারিখ হচ্ছে 23 ডিসেম্বর। যাক, যেটা বলতেছিলাম যে উনি পড়াশোনা করেছেন ঢাকা কলেজে, ইন্টারমিডিয়েট, দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তী ইউনিভার্সিটি ওয়াশিংটন থেকে উনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই তথ্যটিও খুবই গুরুত্বপূর্ণ যে উনি কোথা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশে ওনাকে বলা হয় সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকথার একচ্ছত্র সম্রাট। আমি আবার বলছি, পরীক্ষাতে এটা খুবই গুরুত্বপূর্ণ। মোহাম্মদ জাফর ইকবালকে বলা হয় বাংলাদেশ সায়েন্স ফিকশনের বা বৈজ্ঞানিক কল্পকথার একচ্ছত্র সম্রাট। একচ্ছত্র সম্রাট তথ্য হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ। তো যেটা বলতেছিলাম, উনি প্রথম সাহিত্যে আসেন যে গ্রন্থের মধ্য দিয়ে, যে বইটার মধ্য দিয়ে, যে পাবলিকেশনসের মধ্য দিয়ে, সেটার নাম হচ্ছে কপটনিক সুখ দুঃখ। কপটনিক সুখ দুঃখ, এই বইটার মধ্য দিয়ে উনি বাংলা সাহিত্যে তথা বাংলা সায়েন্স ফিকশনে উনি কি করেছেন? প্রথম পদার্পণ করেছেন। আমরা আজকে যে গল্পটি পড়ব, মহাজাগতিক কিউরেটর গল্পটি, আমরা বলছি এটি হচ্ছে ব্যঙ্গধর্মী গল্প। ব্যঙ্গধর্মী গল্প। এই গল্পটি মোহাম্মদ জাফর ইকবালের জলজ গ্রন্থের অন্তর্গত। যে জলজ গ্রন্থটি পরবর্তীতে মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র তৃতীয় খণ্ডের অন্তর্ভুক্ত হয়েছে। যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল
2002 খ্রিস্টাব্দে বা 2002 সালে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে মহাজাগতিক কিউরেটর কোন গ্রন্থের অন্তর্গত, আমরা নিশ্চিত বলে দিতে পারি জলজ গ্রন্থের অন্তর্গত। আবার যদি বলা হয়ে থাকে যে কোন রচনা সমগ্রের অন্তর্গত, তখন আমরা বলবো সায়েন্স ফিকশন সমগ্রের 3য় খণ্ডের অন্তর্গত। আবার যদি প্রশ্ন আসে যে এই মহাজাগতিক কিউরেটর এই গ্রন্থটি বা এই গল্পের গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল, 2002 সালে প্রকাশিত হয়েছিল। ওকে, আমরা মোটামুটি বেসিক একটা কনসেপ্ট নিয়ে নিলাম মোহাম্মদ জাফর ইকবাল এবং তার রচনা সমগ্র নিয়ে। তার আরো কিছু স্পেশাল কিছু গ্রন্থ রয়েছে, যেমন দীপু নাম্বার 2, কিশোর উপন্যাস দীপু নাম্বার 2। এরকম আরো বেশ কিছু তার কি রয়েছে, রচনা রয়েছে। তো যাই হোক, আমরা এখন একটু পাঠে চলে যাব। মহাজাগতিক কিউরেটর শব্দ হচ্ছে দুটি শব্দ মিলে মূলত একটি থিম বোঝানোর চেষ্টা করা হয়েছে। মহাজাগতিক মানে হলো মহাজগৎ সম্পর্কীয়, কিউরেটর হলো জাদুঘর রক্ষক। মহাজগৎ সম্পর্কীয় বা মহাজাগতিক একজন রক্ষক, এটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই মহাজাগতিক কিউরেটর অর্থাৎ মহাজগৎ থেকে মহাবিশ্ব থেকে বা মহাবিশ্বকে যারা নিয়ন্ত্রণ করতেছে, এরকম সংস্থাটার নাম হচ্ছে মহাজাগতিক কাউন্সিল। আমি আবার বলছি, মহাজাগতিক কাউন্সিল। এই মহাজাগতিক কাউন্সিল হলো এমন একটি সংস্থা যারা সমস্ত মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে। সমগ্র মহাবিশ্ব থেকে অর্থাৎ যতগুলো গ্রহ এবং নক্ষত্র রয়েছে, যেখানে যেখানে প্রাণের বিকাশ হচ্ছে বা প্রাণের বিকাশ হয়েছে, এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো থেকে মহাজাগতিক কাউন্সিল দুজনকে দায়িত্ব দিয়েছে এই সমস্ত গ্রহ কিংবা নক্ষত্র থেকে সবচাইতে বুদ্ধিদীপ্ত, সবচাইতে চৌকস মানে প্রাণী এনে মহাজাগতিক কিউরেটরে সংরক্ষণ করে রাখার জন্য। তো আমরা এটাকে মনে রাখার জন্য দুজন যেহেতু কিউরেটর আমাদেরকে পাঠিয়েছে, কিউরেটর মানে হলো জাদুঘর রক্ষক অথবা জাদুঘরের পরিচালক, দুজন কিউরেটর পাঠিয়েছে। আমি আবার বলছি, দুজন কিউরেটর পাঠিয়েছে। এই দুজনকে আমাদের বোঝার স্বার্থে, আমাদের মনে রাখার স্বার্থে আমরা ধরে নিলাম এরা হচ্ছে এলিয়েন। আমি আবার বলছি, বইতে নেই, কিন্তু আমাদের বোঝার স্বার্থে, আমাদের মনে রাখার স্বার্থে আমরা এটাকে ধরে নিলাম এটি হচ্ছে এলিয়েন বা এরা হচ্ছে এলিয়েন। এই দুজন কিউরেটর বা এই দুজন তারা কি করলেন, সৌরজগতের 3য় গ্রহতে এলেন। কয় নাম্বার গ্রহতে এলেন? 3য় গ্রহ। স্বভাবতই আমাদের প্রশ্ন জাগে, তাহলে প্রথম গ্রহ কোনটি? প্রথম গ্রহ হলো বুধ, দ্বিতীয় গ্রহ হলো শুক্র এবং 3য় গ্রহ হলো আমাদের পৃথিবী। এই মহাজাগতিক কিউরেটর দ্বয় আমাদের 3য় গ্রহতে এসেছে, অর্থাৎ আমাদের পৃথিবীতে এসেছে। এই পৃথিবী থেকে সবচাইতে বুদ্ধিদীপ্ত, সবচাইতে চৌকস এবং সবচাইতে পরোপকারী, সবচাইতে সামাজিক একটি প্রাণী তারা কি করবে, এই পৃথিবী থেকে বেছে তারা মহাজাগতিক কিউরেটরে নিয়ে যাবে। তো এরা প্রথমে কি করলো, এই পৃথিবীতে এসে তারা চিন্তা ভাবনা করলো, পৃথিবীর দিকে তাকিয়ে তারা দেখলো যে পৃথিবীতে প্রাণের বিকাশ দেখে তারা কিন্তু খুবই চমৎকৃত হয়েছে। তারা উৎফুল্ল হয়েছে এই প্রাণের বিকাশ দেখে। তো ক্রমপর্যায়ে তারা প্রত্যেকটা প্রাণীর উপর অবজারভেশন করার চেষ্টা করলো। প্রথমে তাদের চোখে পড়লো ভাইরাস, তাদের চোখে পড়লো এককোষী প্রাণী, তাদের চোখে পড়লো পরজীবী, তাদের চোখে পড়লো ব্যাকটেরিয়া, তাদের চোখে পড়লো গাছপালা, তাদের চোখে পড়লো কীটপতঙ্গ। এই যে ক্রমপর্যায়ে একের পর এক তারা দেখতেছে এবং তারা বিস্মিত হচ্ছে প্রাণীর বিকাশ দেখে। এবং দুজন কি করছে, সলা পরামর্শ করতেছে কোন প্রাণীটা নেওয়া যায়, কোন প্রাণীটা নেওয়া যায় না, কেন নেওয়া যায়, কেন নেওয়া যায় না। মানে দুজনের সমন্বয়ে তারা কি করতেছে, মানে যৌক্তিক সমন্বয়ে তারা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছে।
প্রথমেই আমি বললাম যে আলোচনার বিষয়বস্তু যাই বলি না কেন আমরা দেখব যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তো প্রথমেই এদের চোখগুলো সবচাইতে ক্ষুদ্র অণুজীব ভাইরাস ব্যাকটেরিয়ার দিকে একটু খেয়াল রাখবেন, আমি ক্রমপর্যায়ে এগুলো ব্যাখ্যা করব। ভাইরাস ব্যাকটেরিয়া, ভাইরাস ব্যাকটেরিয়া, ভাইরাস ব্যাকটেরিয়া। ভাইরাস বলেন আর ব্যাকটেরিয়া বলেন, এরা যেমন ক্ষুদ্র তেমনি এদের কিন্তু নিজস্ব প্রাণ নেই। এরা যখন অন্য প্রাণীর দেহে প্রবেশ করে তখনই তাদের ভেতরে প্রাণের সঞ্চার হয়, ফলে এদের মধ্যে কোনো বৈচিত্র্যতা নেই এবং এরা এতই ছোট যে কারণে তারা বৈচিত্র্যহীন। ফলে মহাজাগতিক কিউরেটরদের চিন্তাভাবনাগুলো এত ছোট প্রাণী আমরা মহাজাগতিক কিউরেটরের জন্য আমরা নিতে পারি না। তখন তারা ভাইরাস ব্যাকটেরিয়া নেওয়া থেকে তারা কি হলো, বিরত থাকলো। পরবর্তীতে তাদের চোখ পড়লো গাছপালার দিকে। গাছপালার দিকে যখন তাদের চোখ পড়লো তখন একজন কিউরেটর বলল, যেটি খুবই সুন্দর এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এ খুব পরোপকারী, নিজের ফুল ফলগুলো নিজে খায় না এবং অপরের কলোনি কি করে বিলিয়ে দিচ্ছে, তাহলে তো আমরা একে নিশ্চয় নিতে পারি। তখন আরেকজন কিউরেটর বলল, না, তার এই গুণটা ভালো আছে, কিন্তু সে তো স্থির, যে স্থির থাকে তার মধ্যে কোনো বৈচিত্র্যতা নেই, ফলে একে মহাজাগতিক কিউরেটরে নেওয়া যায় না। তাহলে গাছের দোষ হচ্ছে সে হচ্ছে স্থির, যে কারণে তাদের বিবেচনায় বাদ পড়ে গেল গাছ বা গাছপালাগুলো। এরপরে কিউরেটরদের চোখ পড়লো সাপের উপর। সাপ, একটু খেয়াল করে দেখবেন আপনারা যে আমি এখানে বলছি তারা প্রত্যেকটা এক একটা প্রাণী তারা দেখতেছে এবং এক একটা প্রাণীর সম্পর্কে তারা দোষ এবং গুণ দুইটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে। যাদের দোষ বেশি এই সমস্ত প্রাণীগুলোকে তারা রেখে যাচ্ছে, যাদের গুণ বেশি এই সমস্ত প্রাণীগুলো তারা নেওয়ার চেষ্টা করতেছে। দুজনের যৌক্তিক কনভারসেশন যেটাকে বলা হয়। তো এরপরে তাদের কনভারসেশন হলো সাপ নিয়ে। তো সাপ নিয়ে একজন কিউরেটর বলে, এটা তো আমরা নিতে পারি, এটা সচরাচর আসলে অন্যকে আঘাত করে না বা অন্যের ক্ষতি করে না, এটাও মোটামুটি সামাজিক, এটা তো নেওয়া যেতে পারে। তখন আরেকজন কিউরেটর বলল যে একে আমরা এই কারণেই নিতে পারি না যে সাপ হচ্ছে কৌতূহল উদ্দীপক প্রাণী। একটু খেয়াল করে দেখুন, এটা পরীক্ষাতে আসতে পারে, কৌতূহল উদ্দীপক, কৌতূহল উদ্দীপক প্রাণী এবং এর কি নেই, নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। কি নিয়ন্ত্রণ ক্ষমতা নেই? তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। নিয়ন্ত্রণ ক্ষমতা, তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা তার নেই। অর্থাৎ শীতকাল এলেই এই সমস্ত প্রাণীগুলো, বিশেষ করে সাপ, যারা সরীসৃপ গোত্রীয় প্রাণী, সরীসৃপ মানে যারা বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে, এই সমস্ত সরীসৃপ প্রাণীগুলো শীতের সময় এলে অর্থাৎ ঠান্ডার সময় এলে অনেকটা ঝিমিয়ে পড়ে, ফলে তারা তাদের সক্রিয়তা হারিয়ে ফেলে। আর যে প্রাণীগুলো সক্রিয়তা হারিয়ে ফেলে বিভিন্ন সময়ে, সুতরাং এদের মধ্যে বৈচিত্র্যতা নেই, ফলে তাদের বিবেচনা থেকে বাদ পড়ল সাপ। এরপরে আরেকজন কিউরেটরের চোখ পড়ল আরেকটি প্রাণীর উপর, পাখি। এখন আমরা দেখে নেব তাদের কনভারসেশনে পাখির কি দোষ আছে বা পাখির কি গুণ আছে। একজন কিউরেটর বলল, পাখি তো আকাশের, খুবই ভালো এবং খুবই সুন্দর, পাখি কারো ক্ষতি করে না, পাখিরা সামাজিকভাবে কি করে বসবাস করে। তো আরেকজন কিউরেটর বলল, সবই সুন্দর, ঠিক আছে, কিন্তু আমরা তো চাচ্ছি, আমাদের তো মহাজাগতিক কাউন্সিল আমাদের তো একটা দায়িত্ব দিয়েছে যে আমরা সবচেয়ে বুদ্ধিদীপ্ত প্রাণীটি নিব। পাখি কিন্তু বুদ্ধিদীপ্ত না, বা পাখির বুদ্ধিদীপ্তি আছে কিনা এই নিয়ে সন্দিহান। ফলে
বুদ্ধি দীপ্তিহীন, তাদের বিবেচনায় পাখি হলো বুদ্ধিদীপ্তিহীন, যে কারণে তারা কি করলো, তাদের বিবেচনা থেকে পাখিটি বাদ পড়ে গেল। এরপরে তাদের চোখ গেল আরেকটি প্রাণীর উপর, বাঘ। দেখুন আমি যেটা বলতেছিলাম আপনাদের, যে আমি কিন্তু প্রত্যেকটা প্রাণী সম্পর্কে যেটা আলোচনা হয়েছে মানে বইতে ক্রমপর্যায়ে আমি সবগুলো দোষ এবং গুণ আমি কিন্তু তুলে ধরতেছি। বাঘ সম্পর্কে যখনই একজন কিউরেটর বললো যে বাঘ তো আমরা নিতে পারি, এ খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী এবং স্বাভাবিকভাবেই পরিবেশের জন্য অনেকটা সে উপকারী। তখন আরেকজন কিউরেটর বলল শক্তিশালী ঠিক আছে, দেখতেও সুন্দর ঠিক আছে, ডোরাকাটা ঠিক আছে, কিন্তু তার একটা দোষ হচ্ছে সে হচ্ছে অসামাজিক। অসামাজিক প্রাণী, অর্থাৎ সে একা একা থাকতে পছন্দ করে। আর আমরা মহাজাগতিক কিউরেটরের জন্য এরকম অসামাজিক প্রাণী আমরা নিতে পারি না, ফলে তাদের বিবেচনা থেকে বাদ পড়ে গেল কি, বাঘ। এরপরে আরেকজন কিউরেটরের চোখ গেল আরেকটি প্রাণীর উপর, কুকুর। নর্মালি আপনারা জানেন যে কুকুর হচ্ছে খুবই নিরীহ একটি প্রাণী এবং কুকুর হলো প্রভুভক্ত প্রাণী। তো এই কুকুর সবসময়ই কি করে, মানে অন্যের উপকারে সে নিয়োজিত থাকে, পারতে মানে কারো কোনো প্রকার ক্ষতি সে করে না। পারতে মানে এই কুকুর অন্য কারো বা অন্য কোনো প্রাণীর সে কি করে না, অপকার করে না। তো একজন কিউরেটর বলো, এদের আরেকটা গুণ হচ্ছে এরা কিন্তু দলবদ্ধভাবে বসবাস করে, এরা অনেকটাই সামাজিক। তো আরেকজন কিউরেটর বলল কুকুর উপকারী প্রাণী ঠিক আছে, দলবদ্ধভাবে বসবাস করে, এটাও ঠিক আছে, কিন্তু কুকুর হচ্ছে প্রভুভক্ত, কুকুর হচ্ছে গৃহপালিত, গৃহে এরা কি হয়, লালিত পালিত হয়, অর্থাৎ এরা মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানুষ এদেরকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আর যে প্রাণীগুলো নিয়ন্ত্রিত হয় এই প্রাণীগুলোর মানে বুদ্ধিবৃত্তিক বিকাশ নেই, এই প্রাণীগুলোর মধ্যে বিচক্ষণতা নেই, সুতরাং এই ধরনের প্রাণী আমরা নিতে পারি না। তখন কি করলো, তাদের বুদ্ধি বিবেচনা থেকে বাদ পড়ে গেল কুকুর। তাহলে এখানে কি বলবো আমরা কুকুর সম্পর্কে, যে কুকুর হচ্ছে প্রভুভক্ত, প্রভুভক্ত বা গৃহপালিত, যে কারণে কুকুরটি বাদ পড়ে গেল। এরপর আরেকজন কিউরেটরের চোখ গেল আরেকটি প্রাণীর উপর, হরিণ। হরিণ দেখতে খুবই সুন্দর এবং হরিণ অন্য কোনো প্রাণীর পারতে মানে সে অপকার করে না। তো আরেকজন কিউরেটর বলল যে হরিণ আমরা এই কারণেই নিতে পারি না, এরা হচ্ছে তৃণভোজী প্রাণী। তৃণ মানে হচ্ছে ঘাস। যে সমস্ত প্রাণীগুলো তৃণভোজী অর্থাৎ ঘাস খেয়ে মানে বেড়ে উঠে, ঘাস খেয়ে বড় হয়, ঘাস খেয়ে বেঁচে থাকে বা জীবন ধারণ করে, এই সমস্ত প্রাণীগুলো যখন খাওয়া শুরু করে তখন তারা লং টাইম পর্যন্ত কি করে, মানে তৃণ খেতে থাকে, ফলে এই সময় তাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না। তো এই সমস্ত প্রাণী মহাজাগতিক কিউরেটরের জন্য আমরা নিতে পারি না, যারা খাওয়ার জন্য লং টাইম বা দীর্ঘ সময় যারা ব্যয় করে, এই সমস্ত প্রাণী আমরা নিতে পারি না। তখন তাদের বিবেচনা থেকে বাদ পড়ে গেল কি, হরিণ। পরে তাদের মধ্যে একটা কনফিউশন চলে গেল, যেভাবে তো আমরা ক্রমপর্যায়ে সবগুলোই প্রায় বাদ দিতেছি, এখন আমরা কি আদৌ কি নিতে পারবো? হঠাৎ করে তারা একটি প্রাণী দেখি খুবই খুশি হলো। তো এখানে বলছিলাম যে হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী, যে কারণে দীর্ঘ সময় তারা খায়, যে কারণে তারা বাদ পড়ে গেল। তো সবশেষে আরেকজন কিউরেটর একটি প্রাণী দেখে খুবই খুশি হলো, এই প্রাণীটি হলো মানুষ। এই মানুষ দেখে তারা কি করলো, যেমন খুশি হলো তেমনি এর পক্ষে এবং বিপক্ষে কি করলো, আলোচনা করা শুরু করলো। প্রথমেই সবগুলো প্রাণীর কিন্তু তার পক্ষে আলোচনা করতেছে। তো এই মানুষের কিন্তু দেখেন
পক্ষে কিন্তু আলোচনা করতেছে। দেখি আমাদের কি কি গুণ আছে মানুষের। একজন কিউরেটর বলল এরা হলো সামাজিক। আবার খেয়াল করে দেখুন যে একজন কিউরেটর বলছে এরা হচ্ছে সামাজিক, এবং এদের মধ্যে কি আছে, শ্রমিক আছে, এরা খুব শ্রম দেয়, এদের মধ্যে সৈনিক আছে, এরা দলবদ্ধভাবে বসবাস করে, হ্যাঁ, বুদ্ধিজীবী আছে, এদের মধ্যে কি আছে, বুদ্ধিজীবী আছে। এরা আর কি করে, এরা সভ্যতা তৈরি করতেছে, নগর রাষ্ট্র তৈরি করতেছে, তারপরে এরা চাষাবাদ করতেছে, এবং সর্বশেষে দলবদ্ধভাবে এরা কি করতেছে, সমাধান করতেছে, দলবদ্ধভাবে সমাধান করতেছে। এবং মানুষ শুধু এই করে না, এরা অন্য প্রাণীদেরকে কি করতেছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। শুধু নিয়ন্ত্রণই করার চেষ্টা করতেছে না, অন্য যে গ্রহগুলো আছে সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যাপারে তারা কি করতেছে, চেষ্টা করতেছে। এবং মানুষ খুবই পরোপকারী, সভ্যতা সংস্কৃতি মানে সবকিছু মিলিয়ে মানুষ সব ক্ষেত্রে নিজের প্রভাব প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। এবং মানুষ হচ্ছে অন্যান্য প্রাণীর তুলনায় সবচেয়ে আলোকিত প্রাণী। এই হলো গুণ। তো এই গুণগুলো যখন বর্ণনা করলো, তখন অন্য কিউরেটর যে আছে সেই কিউরেটর কি করলো, গুণগুলো শুনলো, এবং গুণগুলো শোনার পরে তখন দ্বিতীয় কিউরেটর বলল যে মানুষের কিন্তু কিছু দোষও রয়েছে। দেখি দোষগুলো কি কি, আসলে গুণের তুলনায় দোষ কি বেশি না কম। প্রথম হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণ করতেছে। তারপরে হচ্ছে সবচাইতে উল্লেখযোগ্য যে কারণটা হচ্ছে ওজোন স্তর ধ্বংস করতেছে। তো আপনারা জানেন যে এখানে প্রশ্ন হচ্ছে ওজোন স্তরটা কি। বায়ুর স্তরকে কয়েক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম ভাগটার নাম হলো ঘনমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত উপরে হলো এই ঘনমণ্ডল। পরে অংশটার নাম হলো শান্তমণ্ডল। অর্থাৎ 18 কিলোমিটার থেকে 18 কিমি থেকে 80 কিমি পর্যন্ত এই অর্থাৎ উপরে 18 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত স্থানটিকে বলা হয় শান্তমণ্ডল। ঘনমণ্ডল জানলাম, শান্তমণ্ডল জানলাম। এই শান্তমণ্ডলের একটি স্তর হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তর এর ব্যাপ্তি হচ্ছে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার। অর্থাৎ উপরে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত এই স্তরকে বলা হয় ওজোন স্তর। এই স্তরটি কেন গুরুত্বপূর্ণ? সূর্য থেকে প্রতিদিন যে আলোগুলো আসতেছে পৃথিবীতে, এই সূর্য থেকে আলো আসার সময় আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো এই ওজোন স্তর কি করে, অর্থাৎ এই গ্যাসীয় পদার্থটি প্রথমে এই আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো কি করে, শোষণ করে নেয়। ফলে এই স্তরটি সবসময় কি থাকে, মানে তাপ থাকে এই স্তরটিতে। এই স্তরটি যখন আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো যখন শোষণ করে নেয়, তখন পৃথিবী কি করে, মানে আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করার কারণে পৃথিবী সেফ থাকে। পৃথিবীর যত প্রাণী রয়েছে, পৃথিবীর যত গাছপালা রয়েছে, এই গাছপালাগুলো, প্রাণীগুলো তখন কি থাকে, নিরাপদে থাকে। তো এই ওজোন স্তর মানুষজন কি করতেছে, নিজেই ধ্বংস করতেছে। তো এরপরে আমরা দেখি আরেকটি জিনিস, পরিবেশ দূষণ।
পরিবেশ দূষণ মানুষের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে কি করতেছে, পরিবেশ দূষণ হচ্ছে। যেখানে সেখানে ময়লা ফেলতেছে, যেখানে সেখানে আবর্জনা ফেলতেছে। এই যে সুষ্ঠু পরিকল্পনা, এই সুষ্ঠু পরিকল্পনার অভাবে কি হচ্ছে, আমাদের পরিবেশটা দূষিত হচ্ছে এবং এই পরিবেশ দূষণ করার জন্য একমাত্র মানুষই দায়ী। তো এরপরে দেখি যে মানুষ কি করতেছে, গাছপালা কাটতেছে, গাছপালা ধ্বংস করতেছে, গাছপালা ধ্বংস। মানুষ নির্বিচারে, না বুঝে, অযৌক্তিকভাবে গাছ কাটতেছে, গাছ কাটছে কিন্তু নতুন করে গাছ রোপণ করতেছে না। ফলে পরিবেশের যে ভারসাম্য, যে আমাদের যে পরিমাণ অক্সিজেন পাওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না, যে পরিমাণ আমাদের বনায়ন থাকার কথা সেই পরিমাণ আমাদের বনায়ন হচ্ছে না। ধীরে ধীরে বনায়নগুলো উজাড় হয়ে যাচ্ছে এবং এই উজাড় করতেছে একমাত্র মানুষ। অর্থাৎ মানুষ এই সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যে গাছপালাগুলো লাগানোর কথা সেগুলো লাগাচ্ছে না, উপরন্তু সেগুলো কি করতেছে, কেটে ফেলতেছে। অর্থাৎ মানুষ তার সৃষ্ট এই বসবাসযোগ্য এই পৃথিবীকে কি করতেছে, ধ্বংসের মুখে প্রায় ফেলে দিচ্ছে। এরপর দেখি আমরা যে এই মানুষই কি করতেছে, তার নিজের প্রজাতিকে, নিজেদেরকে মারার জন্য সে কি করতেছে, নিউক্লিয়ার বোমা ফেলছে। তারই প্রজাতি অর্থাৎ মানুষ আরেক মানুষকে মারার জন্য নিজের স্বার্থের কারণে সে কি করতেছে, বোমা ফেলে তার প্রজাতিকে সে ধ্বংস করে দিচ্ছে। তো এইরকম একজন একটা স্বেচ্ছাচারী জাতি যে নিজের প্রজাতিকে মেরে ফেলার জন্য কি করতেছে, বোমা তৈরি করতেছে। তার আরেকটা দোষ হচ্ছে যুদ্ধবাজ। শুধু নিউক্লিয়ার বোমা ফিরে তারা শান্ত হয় না, তারা ক্রমশ এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এক দেশ থেকে আরেক রাজ্যে, অর্থনৈতিক কারণে হোক আর ভৌগোলিক কারণে হোক, যে কোনো কারণে হোক, প্রায় সময় তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকে। অর্থাৎ এরা হচ্ছে একটি যুদ্ধবাজ জাতি। তো দ্বিতীয় কিউরেটর সবশেষে সিদ্ধান্ত নিল যে এই মানুষের যে গুণগুলো রয়েছে, গুণগুলোর তুলনায় তাদের দোষগুলো হলো বেশি এবং এরা হলো টোটালি একটি স্বেচ্ছাচারী জাতি। আমি এখানে লিখে দিচ্ছি, স্বেচ্ছাচারী জাতি। কে বলছে? দ্বিতীয় কিউরেটর বলেছে এরা হলো স্বেচ্ছাচারী এক ধরনের জাতি, যে নিজের প্রজাতিকে ধ্বংস করার জন্য কি করতেছে, তাদের এই স্বেচ্ছাচারিতাই মূলত দাঁড়ি। তাদের এই স্বেচ্ছাচারিতার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের নিজের প্রজাতি, তাদের এই স্বেচ্ছাচারিতার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে সভ্যতা, তাদের এই নিজের স্বেচ্ছাচারিতার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের নিজস্ব সংস্কৃতি। এবং তাদের এই স্বেচ্ছাচারিতার কারণে এদের জন্ম কিন্তু খুব বেশি আগে না, এদের জন্ম হচ্ছে, অর্থাৎ মানুষের জন্ম হচ্ছে 2 মিলিয়ন বছর আগে। এই 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েই মানুষ কিন্তু এর মধ্যে পৃথিবীকে প্রায় ধ্বংসের মুখোমুখি বা দ্বার প্রান্তে নিয়ে এসেছে। এর একটা মাত্র কারণ হচ্ছে মানুষের স্বেচ্ছাচারিতা। এই স্বেচ্ছাচারিতার কারণে আজকে এই পৃথিবীকে তারা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। ফলে তাদের বিবেচনায় বাদ পড়ে গেল মানুষও। এরপরে কিউরেটরদের চোখ গেল আরেকটি প্রাণীর উপর। পিঁপড়া। একটু খেয়াল করে দেখুন, মানুষের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোর তুলনায় তাদের মতে মানুষের দোষের পরিমাণে বেশি, যে কারণে মানুষকে তার সবচেয়ে বুদ্ধিদীপ্ত প্রাণী হিসেবে গ্রহণ করতে পারলো না বা অপারগ হলো। এরপর তাদের চোখ গেল পিঁপড়ার উপর। পিঁপড়ার মধ্যে তারা কি দেখতে পেল? পিঁপড়া হচ্ছে সামাজিক প্রাণী, একই সাথে পিঁপড়া হচ্ছে শ্রমিক, পিঁপড়াদের মধ্যে সৈনিক আছে, হ্যাঁ, এই সব জিনিসই পিঁপড়াদের মধ্যে আছে। সৈনিক, বুদ্ধিজীবী আছে, পিঁপড়ারা সভ্যতা তৈরি করতেছে, মানুষের মধ্যে পিঁপড়ারাও কি করছে, চাষাবাদ করতেছে এবং মানুষের মধ্যে পিঁপড়ারা দলবদ্ধভাবে কি করতেছে, বসবাস করতেছে। এবং সবচাইতে পিঁপড়ার মধ্যে সবচাইতে ক্রিয়েটিভ যে জিনিসটা, যখন একটি পিঁপড়া যখন বিপদে পড়ে তখন আরেকটি পিঁপড়া নিজের জীবনকে বাজি রেখে তাকে উদ্ধার করার চেষ্টা করে এবং অকাতরে নিজের জীবন বিলিয়ে দিতেও তারা কিন্তু কুণ্ঠাবোধ করে না।
এবং আরও একটি বিষয় হলো যে একটি পিঁপড়া তার ওজনের চেয়ে 10 গুণ বেশি জিনিস তারা কি করতেছে, বহন করে নিয়ে যাচ্ছে, এবং তারা খুবই পরিশ্রমী এবং এদের মধ্যে সঞ্চয়ী মনোভাব রয়েছে। তো এই সবগুলো গুণই রয়েছে, তাদের কোনো দোষ নেই। এরা নিজেদের প্রজাতিকে ধ্বংস করে না, নিজেদের প্রজাতিকে ধ্বংস করার জন্য কোনো বোমা ফেলে না, এদের মধ্যে কোনো মারামারি নেই, এদের নিয়ে কোনো অভিযোগ নেই। এরা কিন্তু 2 মিলিয়ন বছর আগে কিন্তু এরা পৃথিবীতে আসে না, এরা কিন্তু 2 মিলিয়ন বছরের আরো অনেক আগে, সেই প্রাগৈতিহাসিক ডাইনোসর যুগের, আমি বলতেছি ডাইনোসর যুগ থেকে এরা কিন্তু এই পৃথিবীতে আছে। সেই প্রাগৈতিহাসিক কাল থেকে এখনো তারা আছে। লেখক সর্বশেষে যেটা বলতেছেন যে যেহেতু তারা প্রাগৈতিহাসিক কাল থেকে, সেই ডাইনোসর যুগ থেকে এখনো টিকে আছেন এবং তাদের নিয়ে কোনো ধরনের অভিযোগ নেই, এবং মানে এদের ধারণা একটা সময় এরাই পৃথিবীতে, মানে মানুষ এক সময় ধ্বংস হয়ে যাবে এবং এক সময় এই পিঁপড়ারা কি করবে, পৃথিবীতে টিকে থাকবে এবং এরাই সম্পূর্ণ পৃথিবীকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। তো এই কিউরেটরদের কি হলো, পৃথিবীর দিকে তখন তারা সিদ্ধান্ত উপনীত হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিদীপ্ত, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে চৌকুশ প্রাণী হলো পিঁপড়া। তখন তারা পৃথিবী থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে মহাজাগতিক কাউন্সিলের সেই মহাজাগতিক কিউরেটরে তারা নিয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলছিলাম যে এটি হচ্ছে একটি ব্যঙ্গধর্মী গল্প। এই ব্যঙ্গধর্মী গল্প আমরা যারা লেখালেখি করি, প্রত্যেক লেখকের, বিশেষ করে যারা কথা সাহিত্য লেখে, অর্থাৎ গল্প লেখে কিংবা উপন্যাস লেখে কিংবা নাটক লেখে, এই যিনি নাটক লেখেন কিংবা যিনি গল্প লেখেন, গল্পের নির্দিষ্ট কিছু চরিত্র থাকে, উপন্যাসের কিছু চরিত্র থাকে, নাটকেরও চরিত্র থাকে। কোনো না কোনো চরিত্রের মধ্যে লেখকের কিংবা নাট্যকারের কিন্তু নিজের আদর্শের ছায়াপাত ঘটে। আমরা এই গল্পে দেখতে পেলাম যে পিঁপড়ের মধ্যে দিয়ে কি করলেন লেখক, তার আদর্শের ছায়াপাত ঘটানোর চেষ্টা করেছে। এটি মূলত হচ্ছে ব্যঙ্গধর্মী গল্প, অর্থাৎ মানুষ তার নিজের কৃতকর্ম সম্পর্কে যাতে সজাগ হতে পারে, এই গল্পটির মধ্য দিয়ে, অর্থাৎ রঙ্গব্যঙ্গের মধ্য দিয়ে লেখক এটি বোঝানোর চেষ্টা করেছেন। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ক্লাসটি বিন্দুমাত্র উপকারে আসে, তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে বিষয়টি, এবং বাসায় বেশি বেশি করে এই ক্লাসটি উপভোগের পর বেশি বেশি করে চর্চা করবে। চর্চার কোনো বিকল্প নেই। সবশেষে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।